বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক বৃন্দকে স্বাগত জানাচ্ছি সংস্কার বাংলাদেশের এই বিষয়ক অনুষ্ঠানের এপিসোড 4 নম্বরে। আমি আজকে কথাগুলো বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা, মানুষের অধিকার, মব জাস্টিস, পাওয়ারফুলদের স্বেচ্ছাচারিতা, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলব। আমাদের দেশে আইন আছে, কিন্তু আইন সবার জন্য সমান নয়। এই জিনিসটাই মানুষকে মব জাস্টিস বলেন আর অন্যায় বিচার বলেন, এগুলোর দিকে মানুষকে প্রভাবিত করে। যেমন ধরুন, একটা মামলা হইল একজনের বিরুদ্ধে, সে যদি গরিব হয়, পুলিশকে টাকা দিতে না পারে, তাকে জেলে পচে মরতে হবে ছোট্ট একটা মামলার জন্য। আর মার্ডার মামলায়ও বসুন্ধরার মতো মালিক যদি হয়, সে বাসায় থাকবে। এই যে একটা বৈষম্য, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল, যারা আন্দোলন করলো, এনসিপির কথা বলছি, তারা নিজেরা তো কিছু মব জাস্টিস করছেই, কিন্তু কি এই বৈষম্য দূরীকরণের ব্যাপারে তাদের কোনো সংস্কার প্রস্তাব নাই। আমি তাদের প্রস্তাব দেখছি। বাংলাদেশে মূল দুর্নীতিগুলো হয় হচ্ছে গিয়া ঘুষ খাওয়ার কারণে। এই ঘুষের বিরুদ্ধে তাদের কোনো শক্ত অবস্থান নাই। বাংলাদেশে যতদিন ঘুষ চলবে ততদিন এদেশের দুর্নীতি চলবে, এদেশে এক নায়কতন্ত্রের সৃষ্টি হবে, এই দেশে স্বৈরাচার সৃষ্টি হবে, ফেসিবাদ সৃষ্টি হবে। এটা চলতেই থাকবে। সরকারি কর্মচারীদের বেতনে যদি না হয়, আপনি সরকারি চাকরিতে যাবেন না, আপনি প্রাইভেট জবে যাবেন। আপনি যদি বেতনে চলতে না পারেন, আপনি যাবেন না। আপনি বলবেন কেন এই বেতনে হয় না দেখে আমি ঘুষ খাই? আপনি জানেন না যখন জয়েন করছেন যে এত টাকা বেতন পাবেন আপনি? এখন সরকার, রাজনৈতিক সরকার পারবে না ঘুষ বন্ধ করতে। কেন পারবে না? রাজনৈতিক যারা উপরে মন্ত্রীরা থাকবে, যারা তারও উপরে থাকবে, তারা কি ঘুষ খাবে? সেই জন্য পারবে না? আমি তো দেখি তাই, সেই জন্য পারবে না। তা নাহলে ঘুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার হচ্ছে না কেন? আর বাংলাদেশ গভর্নমেন্ট দেখেন, প্রাইভেট সেক্টরের জন্য কিছু নিয়ম কানুন দরকার। ধরেন ইউনিলিভারের কথাই বলি না কেন, ইউনিলিভার 120 জন লোক তাদের কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। তাদের 3000 থেকে 6000 লোক তাদের কোম্পানির ডেলিভারি ম্যান, এসআর, সুপারভাইজার, এই সমস্ত পোস্টে কাজ করে, যাদের বেতনগুলো তারা ডিস্ট্রিবিউটরের কাছে দিয়ে দেয় অথবা থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ দেয়। এটা বিশ্বের খুব কম দেশেই আছে থার্ড পার্টি নিয়োগ। আর থার্ড পার্টি নিয়োগ থাকলেও থার্ড পার্টির নিয়োগেরও কিছু নিয়ম নীতিমালা আছে। থার্ড পার্টি নিয়োগ হতে পারে, কিন্তু তার জন্যও তো কিছু নিয়ম নীতিমালা থাকবে। কোম্পানির জন্য এই নিয়ম নীতিমালা নাই, আর থার্ড পার্টির জন্য নিয়ম নীতি কেন? 6000 লোক তার কোম্পানির ব্যবসার জন্য হেল্প করতেছে না? যে লোকটা ডেলিভারি দিচ্ছে সে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সিগারেট বিক্রিতে তাকে হেল্প করতেছে না? এমডি, ডাইরেক্টর যেভাবে হেল্প করে, সেই ডেলিভারি ম্যানটাও, ভ্যান ড্রাইভারটাও সমান হেল্প করে। তাহলে প্রফিট শেয়ার উপরের লোকজন পাবে, ওই লোকটা পাবে না। কেন পাবে না ভাই? প্রফেসর ইউনুস সবচেয়ে ভালো জানেন, ওনার এমপ্লয়ীদেরকে 5% প্রফিট শেয়ারের জন্য ওনার মামলা খাইতে হয়েছে। উনি আসার পরে তো আমি ভাবছিলাম প্রাইভেটের জন্য কিছু নিয়ম হবে, যারা প্রফিট শেয়ার দেয় না বড় বড় কোম্পানি, তাদেরকে ধরা হবে।
প্রাইভেট কোম্পানিগুলোকে ধরুন, প্রাইভেট কোম্পানিগুলোকে নিয়মের মধ্যে আনুন, আর সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচার সবার জন্য সমান, আর আইন হবে শক্ত। কোনো নরম আইন দিয়ে দেশ চলে না। দেশের মানুষ স্বেচ্ছাচারিতা করবে, উল্টা দিক দিয়ে মোটরসাইকেল চালাবে, উল্টা দিক দিয়ে গাড়ি চালাবে, যে রোডে রিক্সা চলে না সেই রোডে রিক্সা চলবে, ফুটপাতে দোকানদারি করবে। আইন করেন, শক্ত আইনের মাধ্যমে কি সব কিছু সমাধান করতে হবে। আইন ছাড়া কি হবে না। আর দেশের মানুষের জন্য কিছু করেন। ধরুন আমি বলছিলাম কি, আপনি যদি বছরে 3 লাখ উদ্যোক্তা তৈরি করতে চান, 15,000 কোটি টাকা দরকার। 5 লাখ টাকা করে লোন দিলে বছরে যদি 3 লাখ উদ্যোক্তা তৈরি হয়, তাহলে 10 বছরে কি 30 লাখ উদ্যোক্তা তৈরি হবে। আর আরেকটা প্রপোজাল দিছিলাম যে কি বছরে কি 3 লাখ লোককে কি মিডল ইস্ট, মালয়েশিয়া, যে সমস্ত দেশ থেকে রেমিটেন্স আসে, ইউরোপ, আমেরিকা না, এই সমস্ত দেশে লোন দিয়ে পাঠান। যারা গরিব মানুষ আছে তাদেরকে সরকারিভাবে লোন দেন, লোন দিয়ে পাঠান। এখানে 9,000 কোটি টাকা খরচ হবে। 15 কত 24,000 কোটি টাকা। বাংলাদেশের বাজেটের কত পার্সেন্ট? 3% হবে। এই 3% খরচ করলে যদি বাংলাদেশের বেকার সমস্যার সমাধান হয়, সেটা করেন। আর প্রাইভেট কোম্পানিকে কি একদিকে যেমন কি তাদেরকে কি বিজনেসে কি এমপ্লয়িদের স্যাটিসফ্যাকশনের ব্যাপারে টাইট দিবেন, তেমনি তাদেরকে কি সলিডভাবে ব্যবসা করার, তাদের কাগজপত্র পাওয়া, তাদের লাইসেন্স পাওয়া, তাদের পারমিশন পাওয়া, এগুলোকে সহজ করেন। 3 দিনে তারা কি জায়গা সহ কি ইনভেস্ট করার জন্য তাদেরকে ব্যবস্থা করে দিবেন। তাহলেই না বিনিয়োগ আসবে। বিনিয়োগ আনেন। আর সংস্কার, বিএনপির উদ্দেশ্যে বলছি, বিএনপি সংস্কার নিয়ে যে টালবাহানা করতেছেন, একসময় দেখবেন হাসিনার আমলে বহুত টালবাহানা করছেন আপনারা নির্বাচন নিয়ে, বহুত ভুল ডিসিশন দিয়েছেন, 17টা বছর ক্ষমতা থেকে দূরে ছিলেন। আর একটা ভুল আপনাদেরকে কি আরও 20 বছর ক্ষমতা থেকে দূরে নিয়ে যাবে। সংস্কার মানলে আপনাদের কোনো সমস্যা নাই, কারণ আপনারা নিজেরাই কি 31 দফা দিচ্ছেন। তো 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকার দরকারটা কি আপনাদের? তারেক রহমান 2বার থাকার পরে আপনাদের অন্য একজন আসবে। তারেক রহমানের ওয়াইফ আসতে পারে, ওনার মেয়ে আসতে পারে, অথবা বিএনপির কোনো যোগ্য লোক আসবে। তাদের সমস্যাটা কি? তারে কি 15-20 বছর থাকতে হবে? দিস ইজ নট ম্যান্ডেটরি। আর তারেক 10 বছর চালানোর পরে দেশের মানুষ যদি চায় তাকে, সেটা দেশের মানুষের সেন্টিমেন্টে বোঝা যাবে। তা মানুষই তাকে কি আন্দোলন করে কি আরও 2-1বার রাখতে পারে। যদি দেশের কি দেশ ডেভেলপিং কান্ট্রির দিকে চলে যায়, ডেভেলপড কান্ট্রি হয়। আর দেশ যদি কি দরিদ্রর দিকে চলে যায়, তা তারেক কেন, ফেরেশতার মতো লোককেও মানুষ চাইবে না। সো সংস্কারের যে বিষয়গুলো আছে সুন্দরভাবে সব কিছু মেনে নিন। বিএনপির উদ্দেশ্যে বলছি, মেনে নিন, তালবাহানা করিয়েন না। তালবাহানা করলে আপনাদের জন্য ভালো হবে না। আর দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে নেওয়ার চেষ্টা করেন। বিরোধ থাকবে, কিন্তু দেশের ভালোর জন্য, দেশের পররাষ্ট্র নীতি, আভ্যন্তরীণ ভালো ভালো নীতি, একটা ব্রিজ হইলে কতগুলো লোকের উপকার হবে, এই জিনিসগুলোর ক্ষেত্রে সবাই যেন কি আমরা একমত হইতে পারি। আপনি আপার হাউসে 100 লোক দিয়ে আরও 100 লোকের বেতন বাড়াবেন কেন? 300 যোগ্য এমপি বের করেন না, যারাই সব কিছু করবে। আপার হাউস দিয়ে 100 লোককে কি বেতন দিয়ে সরকারি খরচ আরও বাড়াইবেন। সরকারি খরচ কেমনে কমান যায় সেই চিন্তা না করে সরকারি খরচ বাড়ানোর চিন্তা করতেছেন। করেন আপনারা, সরকারি খরচ তো লুটপাট তো হয়ই, আপনারাও লুটপাট করবেন, ভবিষ্যতে করেন, করতে থাকেন, দেশের তো আর ভালো কিছু হবে না। আর সিএনজি দিয়ে গভর্নমেন্ট কয় টাকা পায়? গাড়িতে সিএনজি দিয়া ব্যবসায়ীদেরকে কি সিএনজি দিতে পারে না, গ্যাস দিতে পারে না। আর গ্যাস দিয়ে কি গাড়ি চালানোর সুযোগ দেন কেন? যার গাড়ির অ্যাফোর্ডেবিলিটি থাকে সে কি পেট্রোল ডিজেল দিয়ে চালাবে।
বাস ডিজেলে চলে বলে, আসলে চলে গ্যাসে, ভাড়া নেয় ডিজেলের। আর আপনি গ্যাস দিচ্ছেন বাসে, গ্যাস দিচ্ছেন প্রাইভেট কারে, এগুলো বন্ধ করতে পারবেন না। দেশের 12টা বাজায় ছেড়ে দিবেন। আর তারেক রহমান আপনিই কি এই গ্যাসটা গাড়িতে দিছিলেন, আর দেশের সর্বনাশটা আপনিই করে গেছেন। সো ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি আজকের বেনিফিট দেখবেন না। সরকার ছবিতে একটা ডায়লগ আছে, নজদীকি ফায়দা দেখনে সে পহলে দূর কা নুকসান দেখনা চাহিয়ে। তো দেশের ভালোর ইমিডিয়েট বেনিফিট না দেখে লং টার্ম বেনিফিট দেখবেন, তাহলে দেশের উপকার হবে। আর ব্যারিস্টার ফুয়াদ বাইরে থেকে আইসা দেশের কিছুই বোঝেন না। হ্যাঁ, পোলা বানালে দেয়ালে কী লেখা রাখছে এগুলো বাস্তবায়ন করতে হইব। আপনার মাথায় গেল নাই, আপনার মাথায় গেল নাই দেশের কী করলে ভালো হইব। ও পোলাপানের ওই দেয়াল লেখা দেখে কি আপনি ইমপ্লিমেন্ট করবেন আর ওটা দেশের জন্য ভালো হইব নাকি? দেরাঙ্গুলা পোলাপানে কী লেখছে না লেখছে তা নিয়ে খুব খুব লাভাইতেছেন আপনি। দেশের কি ভালো হবে? কি বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় রসায়নবিদ, বড় বড় পদার্থবিদ, বড় বড় শিক্ষক, এরা জানে না ওই ক্লাস 9-10-এর পোলাপান কী লেখছে এগুলোই কি ইমপ্লিমেন্ট করতে হবে। লজ্জাজনক। ফুয়াদের মতো মানুষ এই ধরনের কথা বললে লজ্জা লাগে আমাদের। তিরিশ বছরের আগে একটা লোকের ম্যাচুরিটি হয় না, সেখানে আপনি 25-এর জায়গায় 23 করতে যাচ্ছেন পার্লামেন্ট মেম্বারের বয়স। ও পার্লামেন্টে গিয়া কি খাইবো আর ঘুমাইবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।